সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কেতুর ট্রানজিট। দেখুন, আগের দিন যে অনুষ্ঠানটি করেছিলাম সেইখানে আমি রাহুর ট্রানজিট নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় অংশ আলোচনা করছি কেতুর ট্রানজিট নিয়ে। আগের দিনের আলোচনাটায় মূলত রাহুকে কেন্দ্র যে আলোচনাটা ছিল সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। আজকে কেতুকে নিয়ে আলোচনা করব। দেখুন, কেতু অনেক জ্যোতিষ অনুরাগী যারা আছেন, যারা পরামর্শ নিতে আসেন, তারা রাহুকে নিয়ে সবসময় অনেক কথা বলেন, অনেক প্রশ্ন করেন, অনেক কথা আলোচনা থাকে, কিন্তু কেতুকে নিয়ে কথা কম হয়। তো সেই কারণেই আজকে কেতুকে নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করে, সঙ্গত কারণেই সেই কারণেই আলোচনা শুরু করছি। তো সবাইকে আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন। কারণ এরই সঙ্গে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘায়িত হবে, লম্বা সময় ধরে চলবে। আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর সেই সঙ্গে যেটা করবেন, প্রচুর শেয়ার করবেন, কারণ এই অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ। কারণ কেতুর আলোচনা এখানে দীর্ঘায়িত হবে এবং আপনার জানাশোনা কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু পর্যন্ত তাদের প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ হবে এবং তারাও সেইভাবে আপনার মতন বেনিফিটেড হতে পারবে এবং সাবধান সতর্ক হতে পারবে, কী করবে না করবে, তাতে প্ল্যানিংটা কী হবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। প্রথমত আলোচনা করব কেতুকে নিয়ে, দ্বিতীয়ত আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশির আলোচনা অনেকবার করেছি, রবির গোচর নিয়ে। সিংহ রাশিতে যখন কোনো প্ল্যানেট যায় সেটা নিয়ে আলোচনা করেছি। প্রতি বছরই প্রতি মাসেই করতে হয় সঙ্গত কারণে। আর এইখানকার আজকের আলোচনাটা একটু দীর্ঘায়িত হবে এবং বিশেষভাবে হবে। এবং দ্বিতীয় অংশে আলোচনা করব যথারীতি 12টা রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে সে নিয়ে। তো দেখুন, কেতু যখন ট্রানজিট করছে 30শে মে 2025 সালে সিংহ রাশিতে গোচর করছে কন্যা থেকে সন্ধ্যা 7:25 সময়, এবং 1.5 বছর এখানে থাকবে, 18 মাস। সেই কারণে 7ই ডিসেম্বর 2027 সালে কেতু সিংহ রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করেছে। এই যে কেতু সিংহ রাশিতে প্রবেশ করে 1.5 বছর থাকছে, এই সময়টাতে কী কী প্যারামিটার হতে যাচ্ছে আলোচনার বিষয় তাই। দেখুন, তার আগে গ্রহদের অবস্থানটা বলে দিই। যেদিনকে পরিবর্তন হচ্ছে সেদিনকে লগ্ন থাকছে বৃশ্চিক লগ্ন, দ্বিতীয় ঘর থাকছে ফাঁকা, তৃতীয় ঘরে প্লুটো, চতুর্থ ঘরে রাহু কুম্ভ রাশিতে, পঞ্চম ঘরে থাকছে নেপচুন, শনি এবং শুক্র তার পরপরই কিন্তু এখান থেকে ট্রানজিট করে মেষ রাশিতে চলে যাবে। পরের ঘর হলো গিয়ে বৃষ রাশিতে থাকছে ইউরেনাস, রবি এবং বুধ, এবং অষ্টম ঘর মিথুনের ঘর, সেখানে বৃহস্পতি ট্রানজিট হয়েছে, আপনি বৃহস্পতির আলোচনা করেছি সেখানে দেখেছেন। এবং 9 হাউসে কর্কটের ঘরে শনি এবং চন্দ্র এবং মঙ্গলের সহ অবস্থান থাকছে। মঙ্গলের পরপরই কিন্তু 6 তারিখে মঙ্গল কর্কট থেকে সিংহে চলে যাবে, তখন কেতুর সঙ্গে মঙ্গলের সহ অবস্থান হবে। তো মোটামুটি অবস্থানটা এরকম। দেখুন, শুক্র যখন আলোচনাটা শুরু করছি, অনুষ্ঠানটি যখন সংগঠিত হবে, ঘটনা যখন সংগঠিত হবে, তখন কিন্তু শুক্র মীন রাশিতে 29°26' থাকবে, খুব ক্লোজে থাকবে, এবং এরপরে কিন্তু সে পরের রাশি মেষে চলে যাবে। তো আলোচনাটা যখন করছি তখন কিন্তু মহাকাশে কালসর্পদোষ চলছে, অর্থাৎ রাহু এবং কেতুর মধ্যে এক্সেসের মধ্যে মূলত সব গ্রহদের সহ অবস্থান থাকছে। এটা কিন্তু কাল অমৃত যোগ হচ্ছে, কারণ আপনারা জানেন রাহু কেতু সবসময় ঘড়ির কাঁটার দিকে চলে এবং অপর গ্রহরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে। তো সেই কারণে কেতু থেকে রাহু পর্যন্ত কিন্তু যাচ্ছে, অর্থাৎ তারা উল্টো দিকে যাচ্ছে, 10, 9 এভাবে, সিংহ থেকে কর্কট, কর্কট থেকে মিথুন, তারপর বৃষ, তারপর মেষ, তারপর মীন, এভাবে যাচ্ছে। তো সেই হিসাবে কিন্তু কেতুর এক্সেসের মধ্যে থাকছে, কাল অমৃত দোষ তৈরি হচ্ছে। তো এই ফলটা কিন্তু খুব একটা ভালো হবে না, বিশেষত আগামী জুলাই মাস পর্যন্ত। এবং জুলাই মাসের ডেটটা একটু মনে রাখার চেষ্টা করবেন। জুলাই মাসের 20 তারিখে কেতু এবং মঙ্গল সিংহ রাশিতে একই ডিগ্রিতে অবস্থান করবে, 2 ডিগ্রির কাছাকাছি জায়গাতে, এবং সেই সময় কিন্তু মঙ্গল মূলত কেতুকে পার করে যাবে, এবং এটা সিংহ রাশির একদম শেষের দিকে। এবং আপনারা জানেন কেতু কিন্তু উল্টো দিকে যেহেতু চলে, তাই কেতুর জন্য কিন্তু সিংহ রাশিতে প্রবেশের পরপরই, এবং সেই সময় কেতু কিন্তু মোটামুটি তার নিজের নক্ষত্রে ঢোকার আগ মুহূর্তে থাকবে, এবং বা ঢুকেও যাবে সেই সময়। কিন্তু এই টাইমটা কিন্তু খুব ডিস্টার্বিং টাইম থাকছে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা পৃথিবীতে বসবাসকারী সমস্ত সোসাইটির সমস্ত কিছুর জন্য। তো এই সময়টা আপনারা খুব সাবধান সতর্ক থাকবেন, বিশেষ করে এই 20 তারিখ
জুন মাসের দুঃখিত জুলাই মাসের 20 তারিখ এবং এর আগের 15 তারিখ এবং পরের 15 তারিখ, অর্থাৎ অগস্টের 5 তারিখ পর্যন্ত এবং জুলাই মাসের 5 তারিখ থেকে জুলাই মাসের জুলাই মাসের 5 তারিখ থেকে অগস্টের 5 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ খানিকটা টেনশনের জায়গা এবং ডিস্টার্বের জায়গা থাকবে। প্রত্যেকটা মাসের মধ্যে উদ্ভ্রান্ত লক্ষ্যহীন চলা, লক্ষ্যহীন ঝঞ্ঝাট ঝামেলা, বিভিন্ন রকম ফ্যাসাদ, এইগুলো কিন্তু এই সময় চলবে। আপনারা নিজেকে বাঁচিয়ে চলবেন, সেফটি সিকিউরিটির মধ্যে থাকবেন এবং চেষ্টা করবেন প্রাণায়াম করা, আধ্যাত্মিক ভাবে বা রিলিজিয়াসভাবে টাইমটা পার করতে, তাহলে নেগেটিভিটি কম হবে এবং ডিস্টার্বনেস কম হবে। দেখুন কেতু কি, কেতু হলো সেই সিডো প্ল্যানেট, রাহুর অপোজিট অংশ, তার অপোজিটেই থাকে সবসময়, বা কেতুর অপোজিটেই সবসময় রাহু থাকে 180 ডিগ্রি অপোজিটে। তো আগামী কয়েকটা সময় ধরে, আগামী 1.5 বছর ধরে এইখানে 3টা সূর্যগ্রহণ এবং 3টা চন্দ্রগ্রহণ এখানে ঘটবে এই সিংহ রাশি থেকে কেতুকে আবর্তন করে, এবং আগামী 25 সালে এখানে 2টো সূর্যগ্রহণ হতে যাচ্ছে, 2টো চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে। তো ব্যাপারটা হলো এরকম যে দেখুন সিংহ এবং কুম্ভ এই 2 রাশিকে কেন্দ্র করেই কিন্তু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হতে যাচ্ছে। একটা চন্দ্রগ্রহণ একটা সূর্যগ্রহণ পাবেন এখানে, আর একটা পাবেন কুম্ভ রাশিতে চন্দ্রগ্রহণ একটা সূর্যগ্রহণ একটা। তো এই সিচুয়েশন কিন্তু এই বছর চলবে। তো ব্যাপারটা হলো যে কেতুর কাজটা কি, সেই যে ভগবানের কারণে বা তার বদান্যতায় যে অমৃত সমুদ্রে মন্থনের পরে যে অমৃত উঠলো, সেই অমৃতটা যখন প্রথমে ভগবান নির্দিষ্ট করলেন যে এইখানে প্রথমে দেবতারা এটা পাবেন, পরে তারা অসুরদের বা সেই ডিভাইন পাওয়ার যারা আছে তারা এটা পাবেন। তো দেখুন সেইখানে কিন্তু তখন এই ঝামেলাগুলো কিন্তু আসা শুরু করলো। তো কি হলো, দেবতাদের যখন সময় আসলো তারা নেওয়া শুরু করলো, সময়টা ক্লোজ হয়ে আসছিল, টাইমটা অল্প সময়ের জন্য থাকলো। তখন কি করলো সেই অসুর, সে কিন্তু রূপ চেঞ্জ করে, তারপর তিনি তার নিজেকে চেঞ্জ করে তারপর ভগবানের অনুসারীদের অর্থাৎ দেবতাদের মতন করে তিনি সেখানে রূপ ধারণ করে সেখানে প্রবেশ করলেন এবং সেই অমৃত নিয়ে নিলেন, তার মুখে চলে গেল, আকণ্ঠ হয়ে গেল। যেই কণ্ঠে ধারণ করলো তখন কিন্তু তিনি দেখলেন ভগবান, এবং চন্দ্র সূর্যকে মাধ্যমে তিনি একটা শত্রুতা তৈরি করলেন, চন্দ্র সূর্যকে বলে দিলেন, এবং ভগবান নারায়ণের কাছে সেই তথ্য গেল, চন্দ্র সূর্য সেটা জানালো। তখন ভগবান নারায়ণ তার হাতে যে সুদর্শন চক্র ছিল সেটা দিয়ে তার শিরচ্ছেদ করলেন, অর্থাৎ গলাটাকে বডি থেকে আলাদা করে ফেললেন। যেহেতু তার সেই অমৃত তার মুখে ছিল, কণ্ঠে ছিল, তাই সে মুখমণ্ডলটা অমৃত হয়ে গেল, অমৃতের জন্য সে জীবন্ত থাকলো, সদা জাগ্রত থাকলো। এর জন্য রাহু সবসময় অ্যাক্টিভ থাকে। আর তার বডিটা যেহেতু মরণশীল, তাই বডিটা পচে নষ্ট হয়ে গেল। তারপর থেকেই যেহেতু তার বডির দিকে তার সবসময় একটা আশা আকাঙ্ক্ষা থাকে, যেহেতু তার অমরত্ব তার মস্তিষ্কের আসে, তার যে পঞ্চ ইন্দ্রিয় চোখ কান নাক জিভ এই যে ইন্দ্রিয়গুলো সবগুলোই তার অ্যাক্টিভ থাকছে, কিন্তু সে কিছু করতে পারছে না, কারণ তার কোনো বডি নাই। সে সেটা দিয়ে করবে, তার তো হাত থাকা লাগবে, হাত থাকলে সে কাজ করতে পারবে, পা থাকলে চলতে পারবে। এই জন্য সে সবসময় এই বডিটার জন্য লালায়িত থাকে, এবং এই লালায়িত বডিটা যেটা ধ্বংসপ্রাপ্ত হয় বা যেটা নির্ভীক পড়ে থাকে একদম বিচ্ছিন্ন অবস্থায়, সেটাই হলো সেই বডি, সেটাকেই আমরা বলছি কেতু। এই মিথের এই কাহিনীগুলো কতটা বাস্তবসম্মত কি বাস্তবসম্মত না সেটা বিবেচ্য বিষয় না, আলোচ্য বিষয় না। যারা জ্যোতিষের এগেনস্টে চলেন বা জ্যোতিষটাকে যারা ডিসফেভার করেন, তাদের এইটা নিয়ে অনেক কথা হয়। সো তাদের কথার উত্তর দেওয়ার জন্য আজকের অনুষ্ঠান করছি না, আর তাদের জন্য অনুষ্ঠানটাও না। যারা জ্যোতিষ পছন্দ করেন, যাদের ভাল লাগে, অনুরাগ আছে, তাদের জন্য অনুষ্ঠানটা করা সহজ কথা। যারা জ্যোতিষ পছন্দ করেন না, তাদের জন্য না। দ্বিতীয় কথা হলো যে এই যে নশ্বর বডিটা যে পড়ে থাকলো, তার মাথা ছাড়া, এখন মাথার তো বুদ্ধি থাকে, হিসাব নিকাশ থাকে, ক্যালকুলেশন থাকে, সে কি পরিকল্পনা করবে কি করবে না এটা তার থাকে। মাথার একটা রেস্টের ব্যাপার থাকে, একটা অ্যাক্টিভিটিসের ব্যাপার থাকে। তো রাহুর কিন্তু সেই জিনিসগুলো আছে, কিন্তু কেতু সেই হেডলেস বডিটা, সেই হেডলেস বডিটা হলো কেতু, অর্থাৎ তার কিন্তু এনার্জি আছে, শক্তি আছে, আর সমস্ত কিছু আছে। সে কিন্তু বুঝতে পারে, বাট সে কিন্তু ব্যক্ত করতে পারে না, সে করতে পারে না। এর জন্য দেখবেন যাদের কেতুর অধীনের লোক হয় তার মধ্যে ইমোশনগুলো থাকে না, ইমোশন কাজ করে না। তারা কিন্তু সমাজ অ্যাক্টিভ থাকে, বাট ইমোশনটা কাজ করে না। আপনি যদি 2 দিনের একটা বাচ্চা শিশুকে সঙ্গে কম্পেয়ার করেন, তাকে আপনি ধরবেন, তার স্কিনে হাত দিবেন, ধরবেন,
মুখে হাত দিয়ে টাচ করে, সে বুঝতে পারবে এটা তার মা নাকি তার বাবা নাকি তার ভাই নাকি তার বোন না দিদি, কে তার রিলেটিভ কিনা, ফ্যামিলি মেম্বার কিনা, এটা সে জানে, বুঝতে পারে, তার সেই সেন্সটা তার থাকে, কিন্তু সে ব্যক্ত করতে পারে না। তো ব্যাপারটা হলো এই। তো কেতুর সঙ্গে এই ছোট বাচ্চাদের সেন্সিটিভিটি নিয়ে আলোচনা করা চলে। কেতু কিন্তু সেই স্কিনের কারক। তো সে বডিটা হলো কেতুর। তো দেখুন, রাহু কেতুর অমোঘ শক্তি থাকে, প্রচুর শক্তি, এনার্জি থাকে, ডিভাইন পাওয়ার, তার খল চরিত্র প্রচুর প্রচুর পরিমাণে তার এনার্জি আসে। সেই এনার্জিটাকে সে কী করে, সবসময় মানুষের পিছনে, ভগবানদের পিছনে, দেবদেবীদের পিছনে সে লেগে থাকে। তার কাজই হলো এটা। এই জন্য ভগবান ঈশ্বর, মহান ঈশ্বর, তিনি যখন সৃষ্টি করছেন তখন তিনি রাহু কেতুরে কিন্তু নির্দিষ্ট কোনো প্লেসমেন্ট দেননি। অর্থাৎ এই ডিভাইন পাওয়ারের কোনো পাওয়ার দরকার নাই। সে যখন যেখানে যাবে তখন সেইখানেই গিয়ে সে 12টা বাজানো শুরু করবে। তার কাজই হলো এই 12টা বাজানো। অর্থাৎ আপনারা সহজভাবে বুঝে যাচ্ছেন যে কেতু যখন সিংহ রাশিতে আসলো আর রাহু যখন কুম্ভ রাশিতে গেল, দুজন দুই জায়গায় গিয়ে দুটো রাশিতে ওই হাউসটাকে, অর্থাৎ কুম্ভের ঘরটাকে এবং সিংহের ঘরটাকে 12টা বাজানো যত রকম উপায় আছে তারা সব করবে। ছল চাতুরি, বাটপারি, চিটিং যা যা আছে সব কিছু করবে। তাদের কাজটাই ইলুশন তৈরি করবে, একটা কাল্পনিক স্বপ্নিক একটা পরিবেশ তৈরি করবে, একটা ধূম্রজাল তৈরি করবে। তার কাজই এই, যে কুম্ভতে হোক আর সিংহতে হোক তারা করবেই। তা ভগবান তাদের সৃষ্টিই করছেন এই কাজের জন্য, তারা এটা কন্টিনিউ করে যাবে। তাদের কাজটা হলো এই। তো সো দ্যাট আপনাদেরকে প্রত্যেককেই সেই জায়গাতে মনে রাখতে হবে যে আপনার আমার কাজের জায়গাতে রাহু কেতু অবস্থান করবে যেইখানে সেইখানে, তার মধ্যে কিন্তু সেই ছল, সেই চাতুরতা, সেই অপপ্রচার, সেই নেগেটিভিটি, এই জিনিসগুলো কিন্তু এখানে সো মাচ অ্যাক্টিভ থাকবে এবং তারা কিন্তু এইখানে সেগুলো করে যাবে। সো এইখানে একটা জিনিস হলো এখানে যে তাদের মধ্যে কিন্তু সেই নেগেটিভিটি থাকবে এবং তারা সেগুলো করবে। তো কেতু যখন সিংহ রাশিতে থাকবে, তো কেতুর কাজটা হলো কি, সে সমস্ত রকম নেগেটিভিটি সে করে যাবে এই সিংহ রাশির ঘরটাতে। এখন কেতুকে আমরা হেডলেস বডি, অর্থাৎ তাকে সেই বিশাল দানবের বডিটা সাপের সঙ্গে আমরা তুলনা করছি জ্যোতিষে আলোচনায়। অর্থাৎ তার মধ্যে পচে যাওয়া, তো বডি তো যখন প্রাণ না থাকে, সচল না থাকে, তখন কি হয়, সে মরে পচে গলে যায়, মাটির সঙ্গে মিশে যায়। সেটা সাপের হোক আর মানুষের হোক, সেই জীবাশ্ম হয়। তো কেতু হলো সেই জীবাশ্ম, পচাগলা বডিটা সে এটা করে এবং সেইখানে বিভিন্ন রকমভাবে অ্যাক্টিভিটিস কিন্তু সে তৈরি করে। তো সব জায়গাতেই কেতুর এই একটা অ্যাক্টিভিটিস থাকে, সে কিন্তু সেই পচা গলার সঙ্গে যুক্ত। কেতু যার চাটে খুব খারাপভাবে থাকে, পচা গলা সম্বন্ধিত যত রোগ ব্যাধি আছে সেগুলো তার হয়। এবং এইগুলো দেখবেন যে ক্যান্সারের মতন ডিজিজ আপনার বডিতে আপনি ক্যারি করে চলছেন কিন্তু আপনি জানছেন না। কিন্তু সেই মরার মতন পড়ে থাকে, মরার মতন পড়ে থাকে, জীবিত কিন্তু মরার মতন পড়ে আছে। অর্থাৎ তার অ্যাক্টিভিটিস আছে কিন্তু আপনি বুঝতে পারছেন না। তো কেতু সেইটাই করছে। কেতু সিংহ রাশিতে আসছে, কেতুর কাজটাই এইটা, সে এখন এটা করবে। এইখানে একটা বিষয় হলো, কেতু কিন্তু মানুষের জীবনে স্কিনের সঙ্গে যুক্ত, মানুষের বডি পার্টের সঙ্গে যুক্ত, মানুষের অনুভূতির সঙ্গে যুক্ত, মানুষের সেন্সিটিভিটির সঙ্গে যুক্ত, মানুষের ইমোশনের সঙ্গে যুক্ত, মানুষের ইমোশনের সঙ্গে যুক্ত, ছলচাতুরিতে আসেই। তো এইগুলো যুক্ত। অনেকে অনেক কথা বলেন যে কেতু আধ্যাত্মিক শক্তির কারক, আধ্যাত্মিক শক্তি দেয়, স্পিরিচুয়াল নলেজ দেয়। আসলে কিচ্ছু না। জ্যোতিষের কোনো ফান্ডামেন্টাল বইতে, কোনো পুস্তকে কিন্তু এটা বলা হচ্ছে না যে কেতু আধ্যাত্মিক পদার্থে আধ্যাত্মিকতার কারক। আধ্যাত্মিকতা দেয় শনি, কিছু অংশে বৃহস্পতি, কিছু অংশে রবি, কিন্তু কেতু রাহু কোনো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত নয়, এরা সম্পূর্ণ ফ্রড। তার জন্মটা হলো কীভাবে, সৃষ্টিটা হলো কীভাবে, আপনি সেই জায়গা থেকেই বুঝতে পারবেন। ফার্স্টলি তার জন্মটা হলো কখন, সেই অসুর যখন আসলো, তিনি কি করলেন, তিনি তার রূপটা পরিবর্তন করলেন, তার চেহারা আকার আকৃতি পরিবর্তন করলেন, করে কি করলেন, ভগবানের যে সন্তান তার দেবতাদের মতন করে সে রূপ ধারণ করলেন, তিনি তাকে চেঞ্জ করলেন। অর্থাৎ এই রাহু কিন্তু এরা কিন্তু রূপ ধারণ করতে পারে, নিজেকে চেঞ্জ করতে পারে। এই যে স্কিনটা দেখছেন, এই যে সাদা চুল, সাদা দাড়ি, মাথায় চুল কম, এই যে চুল নাই, এই যে টাক অবস্থা, এটা কেতুর সঙ্গে যুক্ত, এটা রাহুর সঙ্গে যুক্ত। আপনি যখন এইটাকে কি করবেন, সাজাবেন, হ্যাঁ, সাদা দাড়িতে আপনি যখন চুল রং করবেন, কালো করবেন বা অন্য কালার করবেন, যখন কালো করবেন তখন আপনার মধ্যে বয়স কমার একটা ব্যাপার আসবে, আপনাকে দেখতে সুন্দর লাগবে। বা চুল নেই, আপনি এখানে টাকের মধ্যে চুল গজালেন, বিভিন্ন মেশিনারিজ ব্যবহার করে, অপারেশন করে, মেডিসিন ইউজ করে,
কেমিক্যালি বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে, বা আপনি আলগা চুল লাগালেন, পরচুলা লাগালেন, সেটা তো করলেন। এই যে ব্যাপারটা, এইটা কিন্তু রাহু কেতুর সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই ফলটা করে। আপনাকে পরিপাটি করে রাখা, সুন্দর করে রাখা, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা, এটা রাহু কেতু করে। অর্থাৎ আপনাকে চেঞ্জ করা, অন্যের সামনে নিজেকে একটা গুড ইমপ্রেশন তৈরি করা, এটা রাহু কেতুর কাজ। কারণ সে কিন্তু জন্মটাই এইভাবে, সে এই কাজটাই করলো, ফার্স্টলি সে এটাই করলো, তার কাজই এটা, সে এইটাতে খুব ভালো পারে। তারপর কি হলো, তার পানিশমেন্ট হলো, তাকে সারাদ হলো। তারপর ভগবান কি করলেন, তাকে খণ্ডিত করলেন, দ্বিখণ্ডিত করলেন, দুটুকরো করলেন, দু জায়গায় চলে গেল। এরপর থেকে তারা ফাইট করা শুরু। কারণ কি, ওই চন্দ্রকে এবং সূর্যকে রাখা হয়েছে সাক্ষী হিসাবে, ভগবানকে বলে দেওয়ার জন্য। কারণ তার পিছনের জন্য রাহু কেতু সবসময় লেগে থাকতে পারে, যে তোর জন্য এটা হলো, তোর জন্য এটা হলো বেটা, তোকে আমি পাইলেই সাইজ করব। এর জন্য দেখবেন রাহুল লোকদের, কেতুর লোকেরা অবশ্য চুপচাপ থাকে, তারা সাইজ করার সময় করে ফেলে, আর রাহুল লোকেরা কিন্তু বলতে থাকে, করে ফেলে। তো তফাৎ হলো এই, যে আপনার চার্টে কেতু কোন জায়গাতে আসছে, কখন আসছে, কিভাবে আসছে, সে কি ফলটা প্রদান করতে যাচ্ছে। এই যে বিভিন্ন রকম ব্যাধিপীড়া, ক্রনিক অসুখগুলো দেখবেন, এই ক্রনিক অসুখগুলোর সঙ্গে কিন্তু কেতুর একটা সম্বন্ধ আছে। হ্যাঁ, আপনার সন্তান হচ্ছে না, দীর্ঘমেয়াদী আপনি বুঝতেছেন না, ডাক্তার দেখাচ্ছেন, ট্রিটমেন্ট করাচ্ছেন, কিন্তু টেস্ট মেস্ট করে আপনি জানতে পারছেন যে আপনি ঠিক আছেন, ফিট আছেন, বাট আপনার কী কারণের জন্য এটা হচ্ছে আপনি জানতে পারছেন না। মেডিকেল সায়েন্স বলছে যে সব ঠিক আছে, আপনি বেবি কনসেপ্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু তারপর হচ্ছে, তার কারণ হলো কেতু। এই কেতু আপনাকে ডিস্টার্ব করে দিচ্ছে, এই হিডেন অন্ধকার, আপনি জানতে পারছেন না, কিন্তু ঘটনা ঘটছে। অর্থাৎ সে আসে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, বুঝতে পারছেন কিন্তু দেখতে পাচ্ছেন না, তাকে টাচ করতে পারছেন না, এটা হলো কেতু। সেই জন্য আপনার চার্টে জন্মকালীন সময় কেতুর অবস্থানটা কি, সেই অনুসারে আপনাকে এখন ফল প্রদান করবে, এবং কোন রাশিতে আসে, কোন গ্রহের সঙ্গে আসে, সেই অনুসারে ফল প্রদান করবে। এই জন্য আমি বলবো আলোচনা শুরুতে, যে আপনাদের কাছে জ্যোতিষের কাছে যান, যার পরামর্শ আপনারা নেন, তার কাছে যান, গিয়ে আপনারা রাহু কেতুর অবস্থান এবং আপনাদের জন্মকালীন চার্ট অনুসারে, গ্রহ দশা অনুসারে এখন কি ফল দিতে যাচ্ছে, সেইখান থেকে প্রপারলি জেনে নেন, এবং কি কি করা উচিত, এটার জন্য থামানোর জন্য বা প্রতিকার প্রতিবন্ধকতা কি করতে হবে, তিনি আপনাদের সবচেয়ে ভালো কাউন্সিলিং করতে পারবেন। যেহেতু 1.5 বছর থাকবে, মোটামুটি লম্বা সময়, তো কেতু কিন্তু লম্বা সময় অনেক ভোগায়, তো সেই কারণে বলবো পরামর্শ নিন। কেতু আপনাকে পজিটিভ ফল দিবে না নেগেটিভ ফল দিবে, সেটা তৃতীয়, 6 এবং 10, এই 3 জায়গাতে যদি থাকে, তাহলে মোটামুটি কেতু আপনাকে ফল প্রদান করবে কিছুটা পজিটিভ, আর অন্য জায়গাতে থাকলে নেগেটিভ ফল প্রদান করবে। তো দেখুন, আপনাদের যাদের চার্টে জন্মকালীন সময় কেতুর দশায় জন্ম, বা এখন যাদের কেতুর দশা চলছে, কেতুর দশায়, কেতুর অন্তর্দশা, রবির অন্তর্দশা, বৃহস্পতির অন্তর্দশা, বুধের অন্তর্দশা, শুক্রের অন্তর্দশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, তাদের জন্য কিন্তু নেগেটিভ টাইম। ঠিক আছে, এর বাইরে যদি রবির দশা বা চন্দ্রের দশা চলে, বা কেতুর অন্তর্দশা যদি চলে, রবি চন্দ্র দশায়, মঙ্গলের দশায় যদি কেতুর অন্তর্দশা চলে, তাহলে কিন্তু আপনাকে নেগেটিভ ফল প্রদান করবে, বা এই ফলটা কিন্তু আপনাদের জন্য নেগেটিভ বা পজিটিভ যেটা হোক না কেন বেশি এফেক্টিভ হবে। বৃহস্পতির দশাতে কেতু বা অন্য গ্রহের দশাতে যদি কেতুর অন্তর্দশা চলে, বা কেতুর দশায় রাহুর অন্তর, বা রবি, বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল, বুধ, তাহলে বেশি এফেক্ট হবে। তো আপনাদের চার্ট অনুসারে ডিমান্ড করবে কি কি ফল দিতে যাচ্ছে। তবে একটা জিনিস মনে রাখবেন, সমস্ত গোপন ব্যাধি পীড়ার কারক, গোপন অঙ্গের কারক, গোপন ব্যাধির কারক, গোপন অঙ্গের কারক, গোপন যা কিছু আছে, লুকায়িত যা কিছু আছে, হিডেন যা কিছু আছে, হিডেন সম্পদ, গোপন সম্পদ, এ সমস্ত কিছুর সঙ্গে কেতু জড়িত। সো কেতু আপনাদের চার্টে একটু পজিটিভ থাকা দরকার, তো সেই অনুসারে কেতুর বলাবল অনুসারে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। চলে যাব দ্বিতীয় অংশের আলোচনায়। দ্বিতীয় অংশের আলোচনা করব যে রবির ঘরে কেন কেতুর এই অবস্থানটা। দেখুন, রবির ঘরটা কিন্তু প্রজ্বলিত আগুনের ঘর, এইখানে সবসময় পারমাণবিক চুল্লি চলতেই থাকে এবং প্রচণ্ড তাপদাহ চলতে থাকে, যেটা বুধের কাছাকাছি গেলেই আমরা বুঝতে পারবো। বুধের একটা সাইড খুব গরম থাকে, যেটা সূর্যের দিকে থাকে, আর অপোজিট অংশটা খুব ঠান্ডা থাকে সমপরিমাণ, কারণ তাকে বেঁচে থাকার জন্য, তার এনার্জিকে ধরে রাখার জন্য তার এই ডুয়েলিটি ধারণ করতে হয়, রূপ ধারণ করতে হয়। সেখানে কেতুর ব্যাপার আছে, বুধের ব্যাপার আছে। তো শুক্র কিন্তু বুধের থেকে একটু দূরে, তাই শুক্রকেও কিন্তু একই রকম ফল ভোগ করতে হয়। তো
তো পৃথিবী সূর্যের থেকে মোটামুটি ডিস্টেন্সে আছে, এই জন্য এখানে পৃথিবীতে আমরা মানুষ বা জীবজগতের সমস্ত কিছুই খুব স্বাভাবিক নিয়মে চলতে পারে, প্রাণ সঞ্চার চলে। কিন্তু শুক্র, কেতু, বুধ এ সমস্ত জায়গাতেই কিন্তু নেগেটিভিটি চলবে। আর সিংহ রাশিতে কেতু, সিংহ রাশি কিন্তু রাজার ঘর। কেতুরও এখানে একটা নক্ষত্র আছে দেখবেন। এরপরে কেতু এখন চলছে হস্তা নক্ষত্রে, দুঃখিত, কেতু চলছে এখন রবির নক্ষত্রে। তারপরে কিন্তু কেতু চলে যাবে চন্দ্র, এরপরে রবি চন্দ্র, হ্যাঁ রবির নক্ষত্রে চলছে কেতু, এরপরে কিন্তু কেতুর নক্ষত্রে চলে যাবে। কেতুর নক্ষত্র আছে এখানে মঘা নক্ষত্র, আর এখন চলছে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এরপরে যেহেতু সে উল্টো দিকে চলে, তাই তার পরের নক্ষত্র হবে মঘা নক্ষত্র। মঘা নক্ষত্রে প্রবেশ করবে 2 মাস পরে, অর্থাৎ সে 9টা নবাংশ পাবে এখানে, মানে 2টো নক্ষত্রের ফুল, একটা নক্ষত্রের 1 কোয়ার্টার, অর্থাৎ 9টা কোয়ার্টার মিলে নবাংশ মিলে হলো একটা রাশি। তো সেইখানে কেতু প্রথম নবাংশটা সে শুক্রের পাচ্ছে, এরপরে কেতু নিজের নবাংশ পাচ্ছে 4টা, তারপরে সে আবার কেতুর পরে সে পেয়ে যাবে আবার বুধের নক্ষত্রে। তো দেখুন অনেকগুলো বিষয় এখানে ঘটবে। কেতু কিন্তু অনেক বেশি পজিটিভ বা নেগেটিভ ফল প্রদান করবে যখন তার নিজের নক্ষত্রে চলে যাবে, এবং পরবর্তীকালে যখন সে বুধের নক্ষত্রে যাবে তখনও কিন্তু অনেক ডিস্টার্বিং পজিশন থাকবে। তো সেইখানে আলোচনা করব কেতুর নক্ষত্র পরিবর্তন নিয়ে। শুধু আজকের দিনে বলতে চাই যে আগামী 2 মাস পরে কেতু অনেক বেশি এনার্জেটিক হবে। কেতু তখন পজিটিভ নেগেটিভ যে ফলই দিক না কেন আপনাদের জন্য সেটা কিন্তু ভুগতে হবে। সবাই সাবধান সতর্ক থাকবেন এবং সেই মতন প্ল্যানিং করবেন। মেষ রাশি থেকে শুরু করছি। মেষ রাশির জন্য কিন্তু কেতুর এই গোচর হচ্ছে পঞ্চমে, 6 হাউস থেকে পঞ্চমে যাচ্ছে, এবং কেতুর দৃষ্টি নিয়ে শাস্ত্রে অনেক কিছু বলা আছে। সেটা কোনো একদিন সুযোগ পেলে আপনাদের যদি আগ্রহ থাকে সেটা নিয়ে কোনো সময় আলোচনা করা যাবে। আজকে সেই বিষয়টায় বিতর্ক থাকতে পারে পণ্ডিতদের মধ্যে আসেও, সেটা নিয়ে পরে আলোচনা করব। কেতু একাদশ থেকে দশমে যাচ্ছে। তো দশম ঘরে মেষের ক্ষেত্রে কিন্তু কাজের এই স্পিড যেমন কমবে তেমনি স্পিড বাড়বে, এবং কর্মক্ষেত্রে মিসকমিউনিকেশন আসা এটা কিন্তু হবে। উত্থান পতন দুটাই কিন্তু আপনারা দেখতে পাবেন। যার যার চার্ট অনুসারে আমি আগেই বলেছি কেতুর অবস্থানটা কিন্তু নক্ষত্র চেঞ্জের সঙ্গে সঙ্গে ডিগ্রিগত চেঞ্জের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন হবে। তবে একটা জিনিস কি, যাদের এই সোর্স অফ ইনকাম সম্পর্কিত বিষয় খুব ডিস্টার্বিং পজিশনে চলছিল, আয় ইনকাম ঠিক মতন হচ্ছিল না, তাদের জন্য কিছুটা বেটার আসবে, ইনকামের জায়গাটা বাড়বে, এবং কর্ম সংক্রান্ত জায়গাতে কমিউনিকেশন মিসকমিউনিকেশন উভয় বাড়বে, বিষয়টা লেন্দি হবে, আর্থিক বিষয় শারীরিক মানসিক বিষয়গুলো কিন্তু ডেভেলপ ঘটবে। মেষের ক্ষেত্রে মানসিক অস্থিরতা আসবে, মাথা চুল পড়ার একটা টেন্ডেন্সি থাকবে, সন্তান নিয়ে কিন্তু টেনশন থাকবে। যাদের বেবি কনসেপ্ট করা নিয়ে সমস্যা আছে তাদের প্রপার ট্রিটমেন্টের আওতায় আসতে বলবো, এবং আদারওয়াইজ কিন্তু আপনারা এখানে সমস্যায় ভুগবেন, এবং এটা নিয়ে কিন্তু বেশ বড়সড় একটা ডিস্টার্বের জায়গা তৈরি হবে আপনাদের জন্য। কিন্তু সাবধান সতর্ক না হলে কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন। দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশির জন্য কিন্তু চতুর্থে গোচর হচ্ছে। বৃষের জন্য এই গোচরটা মন্দের ভালো। চতুর্থে গোচর হচ্ছে, গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু বেশ হ্যাজার্ডের মধ্যে থাকতে হবে। সম্পত্তি সংক্রান্ত মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু চাপে থাকবেন, বেশ খানিকটা ডিস্টার্বের মধ্যে থাকবেন। আর্থিক বিষয় কিন্তু তত ভালো যাবে না, মন্দের ভালো যাবে। কর্মক্ষেত্রেও কিছু ডিস্টার্বের জায়গা তৈরি হবে। গৃহবাড়িতে থাকাটা কিন্তু মুশকিল হবে, মামলা মোকদ্দমায় কিন্তু জড়ায় যেতে পারেন। বিষয়ের জন্য সময়টা কিন্তু কেতুর সময়টা ভালো না, কাছের জ্যোতিষীর পরামর্শ নেওয়া জরুরি। তবে শত্রুর এগেনস্টে সাকসেস কিন্তু কিছু বাড়বে, কিন্তু শত্রুতা বেশ ভোগাবে। মিথুন রাশির জন্য গোচরটা মোটামুটিভাবে ভালো। তৃতীয় গোচর করছে, কমিউনিকেশন বাড়বে, আয় ইনকাম বাড়বে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ ঘোরাঘুরি এটা বাড়বে, এবং ঘোরাঘুরির মাধ্যমে যারা আয় করেন ইউটিউব ফেসবুক এই সমস্ত জায়গা বা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য বেটার আছে, এই জায়গাটা আপনাদের জন্য ভালো, আয় ইনকাম বাড়বে। কর্মক্ষেত্রেও কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা দূর হবে, আপনাদের জন্য কিছুটা বেটার ফল আপনারা অনুভব করতে পারবেন। পরবর্তী রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশি লগ্নের জন্য কিন্তু সেকেন্ড হাউসে গোচর করছে, সেভিংসটা কিন্তু নষ্ট হবে। কর্কটের জন্য সেভিংস নষ্ট হওয়ার জায়গা, আয় ইনকামের ক্ষেত্রে বেশ কিছু ডিস্টার্বনেস পরিবেশ পরিস্থিতি এই সময় আসবে। কর্মের ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি পাবে, কর্ম সংক্রান্ত জায়গাতে কিন্তু ডিস্টার্বনেস থাকবে, কর্মের প্রবাহ বৃদ্ধি পাবে,
তবে একটা জিনিস হচ্ছে কি, মানিটারি লস হওয়া, মানিটারি লুজ হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বেশ খানিকটা ভোগাবে কর্কটের জন্য। বিবাহ দাম্পত্য জীবনে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কিন্তু মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু ভোগাবে। ঋণগ্রস্ত হওয়ার একটা ব্যাপার কিন্তু কর্কটের জন্য থাকছে। বুঝে শুনে না চললে, টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে না করলে মারাত্মক ঝামেলায় পড়বেন। সিংহ রাশি লগ্নের জন্য কেতুর গোচর সিংহতেই হচ্ছে, এটা কিন্তু আপনার জন্য ভালো মন্দ উভয় ফল দিতে পারে। তবে ভালোর থেকে মন্দ ফল বেশি পাবেন। আপনি লুজার হবেন এই সময়টাতে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, লোনগ্রস্ত হওয়া, ঋণগ্রস্ত হওয়া, বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু বিজনেস কমা, পেশাজীবী মানুষের ক্ষেত্রে বদনাম হওয়া, শত্রুতা বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু আসবে। পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, দাঁত, হাড় জাতীয় কারণে ব্রঙ্কাল সমস্যা আসা, কোনো গোপন কোনো অসুখ, ক্যান্সার টাইপের অসুখ কিন্তু প্রকাশ পেতে পারে, ভোগাতে পারে। কন্যার জন্য গোচরটা মন্দের ভালো। এতদিন আপনার রাশিতে ছিল, লগ্নে ছিল, আপনাকে বেশ ভোগাচ্ছিল, আটোসাটো অবস্থায়, গুটোসুটো অবস্থায় আপনি ছিলেন, সেইখান থেকে এখন বেরোতে পারবেন। সেখান থেকে আপনার জন্য একটা বেটার সিচুয়েশন আপনি দেখতে পাচ্ছি। আর কন্যার জন্য যেটা হচ্ছে, দ্বাদশে কেতু থাকছে, আপনার কিন্তু হাঁটুর নিচের অংশে কিন্তু চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট হওয়া, কোনো ক্ষেত্রে অঙ্গহানি হওয়া, এ ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। ঋণগ্রস্ততা কিন্তু বাড়তে পারে। বুঝে শুনে ঋণ করবেন, আর ঋণ পরিশোধ করার ব্যবস্থা না রেখে ঋণ করবেন না, তাহলে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটে পড়বেন। আর শত্রুতা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। কথাবার্তা বলার সময় একটু বুঝে শুনে চলবেন। লাইফ পার্টনারকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সময়টা বেটার হতে পারে। তুলা লগ্নের ক্ষেত্রে একাদশে কেতুর গোচর, এই গোচর কিন্তু আপনাকে আর্থিক ক্ষেত্রে কিছুটা বেটার ফিল করাবে। পুরনো পাওনাগণ্ডা আদায় হওয়া, ধার বাকি আদায় হওয়া, লোন না করা বা লোন পরিশোধ করার সুযোগ তৈরি হবে। বিবাহ দাম্পত্য জীবনের কিছু পজিটিভিটি এই সময় আসবে। অবিবাহিতের বিবাহের যোগ তৈরি হবে, এবং যারা বিবাহিত আছেন তাদের যে পারিবারিক ক্ষেত্রে অশান্তি চলছিল, অসংলগ্ন বিষয়গুলো আপনাদের ভোগাচ্ছিল, এটা কিন্তু ভোগাতে পারে। আর কোনো ইললিগ্যাল রিলেশন কিন্তু এই সময় আপনাদের জীবনে আসতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে বলবো, বৃশ্চিকের জন্য কর্মসংক্রান্ত জায়গাতে বেশ খানিকটা ড্যামেজ সিচুয়েশন আসবে। কারো প্রমোশন ইনক্রিমেন্ট আসবে, কারো ক্ষেত্রে কিন্তু খুব বাজে সিচুয়েশন আসবে। চাকরি চলে যাওয়া, কাজ চলে যাওয়া, কর্মহীন হওয়া, বেকার হওয়ার মতন ঘটনা ঘটবে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত, কাজের সঙ্গে যুক্ত, বিজনেস কিন্তু হঠাৎ করে বন্ধ হতে পারে বা খুব ভালো হতে পারে। নতুন কিছু স্টার্ট করলে বুঝে শুনে করবেন। আস্তে ধীরে আগানোটা আপনার জন্য বেটার হবে। জায়গা জমি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু জটিলতা এ সময় বৃদ্ধি পাবে। লাইফ পার্টনারের সঙ্গে সাহায্য সহযোগিতা পাবেন, কিন্তু তার সঙ্গে দূরত্ব, ডিস্টেন্স কিন্তু বৃদ্ধি পেতে পারে। ধনুর ক্ষেত্রে এমনিতেই শনি ঢাইয়া চলছে, তারপরে শনির জন্য কিন্তু এই গোচরটা, ধনুর জন্য এই গোচরটা কিন্তু মোটের উপরে তত বেশি ভালো না। আপনার 9 হাউসে ধর্মস্থানে কেতুর গোচর, আপনাকে কিন্তু বকধার্মিকতার খেতাব আপনাকে এই সময় আসতে পারে। ধর্মকর্মে মনোযোগ কমতে পারে, বা লোক দেখানো ধর্মকর্ম কিন্তু এটা আসতে পারে, বা আপনি চিটিংবাজের পাল্লায় পড়া, বকধার্মিকতার পাল্লায় পড়ে কিন্তু আপনি সর্বশান্ত হতে পারেন। কোনো ধর্মগুরু বেশে কিন্তু কোনো ফ্রড এসে আপনাকে ফ্রড করে চলে যেতে পারে। এই জায়গাটা কিন্তু ধনুর জন্য খুব খারাপ আছে। আর ভাই বোন রিলেশনশিপ, বিজনেসের পার্টনারশিপ, সমস্ত জায়গাতে কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। আপনি মামলা মোকদ্দমা, বিভিন্ন হ্যারাসমেন্টের মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। কেতুর গোচর ধনুরাশির জন্য কিন্তু মোটেই শুভ নয়। পরের আলোচনা করব মকরের জন্য। মকরের জন্য অষ্টমে কেতুর গোচর, এটা মোটামুটিভাবে আপনার জন্য বেটার হচ্ছে। অষ্টমে গোচর হচ্ছে, তবে জন্মচাটে যদি কেতুর পজিশন ভালো না থাকে, তাহলে কিন্তু মামলা মোকদ্দমা, জেল হাজতবাস, কারো ক্ষেত্রে কোর্ট কেসের রায়, ডিসফেভারে যাওয়া, এগুলো কিন্তু যেমন আসতে পারে, কিন্তু ফেভারেও আসতে পারে। কেতুর পজিশনটা কিন্তু ভালো করতে করতে খারাপ করে দেয়, খারাপ করতে করতে কিন্তু কেতু ভালো করে দেয়। এই জায়গাটা হচ্ছে ঋণ দেনা কিন্তু বৃদ্ধি পেতে পারে, মামলা মোকদ্দমায় ফেসে যেতে পারেন, শত্রুতা কিন্তু মারাত্মক রকম বৃদ্ধি পেতে পারে কেতুর জন্য। আবার আর্থিক ক্ষেত্রেও কিন্তু বেনিফিটের জায়গা এই সময় তৈরি হচ্ছে। কুম্ভ রাশি লগ্নে, কুম্ভ রাশিতে রাহুর গোচর হচ্ছে, সপ্তমে কেতু আপনাকে কিন্তু বেশ খানিকটা ভোগাবে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে, আর্থিক উন্নতির ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ খানিকটা ডিস্টার্বনেসের মধ্যে পড়তে হবে। এই সময় কিন্তু গৃহবাড়িতে পার্টনারের সঙ্গে, ওয়াইফের সঙ্গে, স্পাউসের সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা বেশ বৃদ্ধি পাবে। স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতিজনিত বঙ্কাল সমস্যা, হাড় ভাঙা বা চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু হতে পারে। কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা, এগুলো কিন্তু পার্টনারকে ভোগাতে পারে। আপনার মানসিক অস্থিরতা, টেম্পারমেন্ট লুজ হওয়া, এগুলো কিন্তু আপনাকে খুব ভোগাতে পারে।
ব্যয় বৃদ্ধি পাওয়া, অনাকাঙ্ক্ষিত এবং কাঙ্ক্ষিত উভয় ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাওয়া এবং সেই ব্যয় কিন্তু রিটার্ন না আসা, এরকম জায়গা কিন্তু এখানে তৈরি হওয়ার স্কোপ কিন্তু দেখাচ্ছে। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি 6 হাউসে কেতুর গোচর, এটা তুলনামূলক বেটার মিনের জন্য। আমি আগেই বলেছি 3, 6, 10 বা 11 যাদের কেতুর গোচর হচ্ছে তাদের জন্য মোটামুটি ভালো ফল প্রদান করবে 6 হাউসে মিনের গোচর। বিবাহ সম্পর্কিত বিষয় নিয়ে যাদের প্রতিবন্ধকতা চলছিল তাদের এই প্রতিবন্ধকতা কম হবে। দাম্পত্য জীবনে যারা বিভিন্ন রকম হ্যারাসমেন্টের মধ্যে ছিলেন তাদের এই জিনিসগুলো কিন্তু এখন বন্ধ হবে। পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে জায়গাটা কিন্তু কিছুটা বেটার হবে। অবিবাহিতের বিবাহের যোগ তৈরি হবে। বিবাহ সংক্রান্ত যে প্রতিবন্ধকতা, যে নেগেটিভিটি চলছিল সেটা কিন্তু এই সময় কম হবে, এটা আপনাদের জন্য ভালো থাকবে। মানসিক সুখ শান্তি কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে, অর্থাৎ নেগেটিভ কমবে তাই পজিটিভিটি বৃদ্ধি পাবে। মিনের জন্য কিন্তু হঠাৎ করে আয় ইনকাম বৃদ্ধি পাওয়া, কোনো লটারি বা এই ধরনের গেইন করা, ঋণ দেনা পরিশোধ করা বা নতুন ঋণ নেওয়ার চেষ্টা করছিলেন হচ্ছিল না, এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি পাবে। ঘোরাঘুরি যেমন বৃদ্ধি পাবে, শত্রুতা বৃদ্ধি পাবে, শত্রুতার দমন হবে, শত্রুর সাকসেসও পাবেন। মোটামুটি একটু বুঝে শুনে চলতে পারলে মিনের জন্য সময়টা ভালো যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের অনুষ্ঠান আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।